শেখ হাসিনা সরকার তথা আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান হওয়ার পরবর্তীতে ধীরে ধীরে সে সরকারের নানান অনৈতিক কর্মকাণ্ড ও কেলেঙ্কারির তথ্য ফাঁস হচ্ছে। দেশবাসী ও পুরো বিশ্ব সে বিষয়ে জানতে পারছে। শেখ হাসিনা সরকারের কেলেঙ্কারিগুলোর মধ্যে অন্যতম একটি বিষয়বস্তু হচ্ছে অস্বাভাবিক হারে ঋণ গ্রহণ, যা প্রতি বছরেই বৃদ্ধিরত পর্যায়ে ছিল। এই ঋণ নেওয়ার পেছনে ছিল আওয়ামী লীগ সরকারের টাকা আত্মসাৎ করার কর্মকাণ্ড। বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের নামে সরকার বাজ বিচার ছাড়াই বিভিন্ন বৈদেশিক ও দেশি ঋণ গ্রহণ করেছে এবং সেখানে বিভিন্নভাবে লুটপাটের কার্যক্রম বাস্তবায়ন করেছে। আওয়ামী লীগ সরকার কোন কোন বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে, সরকার ঋণ নেওয়ার পরবর্তীতে কি কি দুর্নীতি ঘটিয়েছে ও কিভাবে টাকা লুটপাট করেছে, এখন ঋণ পরিশোধের জন্য কি কি কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজন, এসব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও বিষয়াবলী নিয়েই বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিও। বহির্দেশগুলোর মধ্যে বাংলাদেশ সরকার জাপান, রাশিয়া, চীন ও ভারতের নিকট হতে প্রধানত ঋণ নিয়েছিল। এই ঋণ নেওয়া হয়েছিল মূলত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এবং এ চুক্তি অনুযায়ী জাপানের কাছ থেকে সর্বোচ্চ $9.21 বিলিয়ন ঋণ নিয়েছিল বাংলাদেশ সরকার। এরপর রাশিয়ার কাছ থেকে $5.09 বিলিয়ন, চীনের থেকে $4.76 বিলিয়ন ও ভারত থেকে $1.02 বিলিয়ন ঋণ করেছে তৎকালীন ফ্যাসিস্ট সরকার। উক্ত ঋণ নেওয়া তথ্যটি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে 2022 সালের জুন পর্যন্ত সুনির্দিষ্ট ডেটা হিসাবে পাওয়া যায়। এ সময় পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ছিল $55.60 বিলিয়ন। আর এখন সাম্প্রতিক সময়ের একটি তাৎপর্যপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। ফ্যাসিস্ট সরকার পদত্যাগের সময় ঋণ রেখে গেছে 18.36 হাজার কোটি টাকা, যা এখন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এসে পড়েছে। এর মধ্যে দেশীয় বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে 10,35,000 কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ঋণ 8,01,000 কোটি টাকা। বৈদেশিক ঋণগুলোর মধ্যে অন্যতম আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF থেকে আওয়ামী লীগ সরকার $4.7 বিলিয়ন ঋণ নিয়ে আছে এবং এই ঋণ 7 কিস্তিতে 42 মাসে পরিশোধের কথা ছিল, কিন্তু এই ঋণের অনেকগুলো কিস্তির টাকা পরিশোধ করেনি এবং পদত্যাগ করেছে। ফ্যাসিস্ট সরকার সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করতে এই ঋণ নিয়েছিল এবং এখন শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঋণের কিস্তি পরিশোধ করতে হবে, যা ডক্টর ইউনূসের জন্য বড় মাথা ব্যথার কারণ। সরকার বিভিন্ন প্রজেক্ট ও কার্যক্রম বাস্তবায়নের নামে $1 কাজে 100 টাকা ঋণ নিয়েছে এবং বাকি 99 টাকা লুট করেছে। প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প আর বেসরকারি খাতের 64টি কলকারখানার প্রকল্প। এগুলো ছাড়াও আরও অনেক প্রকল্পে জালিয়াতির বিষয়টি বিদ্যমান রয়েছে, তবে প্রধানত এই প্রকল্পগুলোই তাৎপর্যপূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের বাস্তবায়নের নামে $500 কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার উপর। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্প এ দাবি করেছে, যেখানে বলা হয় এ জালিয়াতির কার্যক্রমে মধ্যস্থতা হিসেবে কাজ করেছেন শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্প নামক এই সাইটের দাবি, মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা পরিবার অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম। রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের উদ্যোগের নামে রাশিয়ার কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এই প্রকল্পে খরচ ধরা হয়েছিল 1,14,000 কোটি টাকা। এখন তাদের দুর্নীতি ফাঁস করেছে দুর্নীতি প্রচারকারী সাইট গ্লোবাল ডিফেন্স কর্প। বলা হচ্ছে এই দুর্নীতিতে সামিল রয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে এই পাচার করা অর্থের 30 ভাগ পান শেখ রেহানার কন্যা টিউলিপ ও তার পরিবার। এই প্রকল্পের নির্মাণের বাজেটের প্রয়োজনের তুলনায় অনেক বাড়িয়ে $12,065 কোটি ধরা হয়েছিল। মূলত এই অতিরিক্ত ব্যয় দেখিয়েই রাশিয়ার কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে $500 কোটি লুট করে শেখ হাসিনার পরিবার। দ্বিতীয় প্রকল্প হিসেবে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে মোট ব্যয় ধরা হয়েছিল $34,988 কোটি টাকা, যেখানে চীনের থেকে $24,749 কোটি টাকা ঋণের চুক্তি করে। কিন্তু এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক বলেন, পদ্মা সেতু নির্মাণে চীনের থেকে কোনো ঋণ নেওয়া হয়নি, যা ছিল সম্পূর্ণ মিথ্যা। চীনের সংবাদপত্রগুলিতেও চীনের থেকে বাংলাদেশের ঋণ নেওয়ার বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখিত হয়েছে। এখানে শেখ হাসিনা সরকারের বড় অঙ্কের টাকা জালিয়াতি করার আভাস পাওয়া যায়। এরপর বেসরকারি খাতের 64টি কলকারখানার প্রকল্প বাস্তবায়ন করার নামে শেখ হাসিনা সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আর সে টাকার সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। এ প্রকল্পে বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ডের মাধ্যমে আজ অবধি 64টি মিল ও কলকারখানা বেসামরিকীকরণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে খুলনার এজাক্স ও সোনালী, কুষ্টিয়ার মোহিনী মহসিন জুট মিল সহ 64টি কলকারখানা, যার একটিও চালু করার দৃষ্টান্ত নেই।
এসব প্রকল্প বাস্তবায়নের জন্য তৎকালীন সরকার ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিলেও কোনো মিল সংস্কার করেনি, বরং সম্পূর্ণ টাকা তারা লুট করেছে। ঋণের নামে বাংলাদেশকে ফাঁদে ফেলতে পারে চীন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পাকিস্তান, কেনিয়া ও শ্রীলঙ্কাও চীনের থেকে ঋণ নিয়েছিল এবং পরবর্তীতে তারা এ ঋণের ফাঁদে পড়ে। চীন বিভিন্নভাবে নিজের স্বার্থ উদ্ধার করেছিল এই তিন দেশকে ঋণ প্রদান করে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি একটি বার্তা দিয়েছে যে পদ্মা সেতু সহ বেশ কয়েকটি প্রকল্পে $40 বিলিয়ন বিনিয়োগে সম্মত হয়েছিল চীন শেখ হাসিনা সরকারের পদত্যাগে, যা বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে। এজন্য বলা যায় চীন নিজ স্বার্থে এ ঋণের মাধ্যমেও বাংলাদেশকে ফাঁদে ফেলতে পারে। বিগত সরকারের রেখে যাওয়া 18,36,000 কোটি টাকার ঋণ পরিশোধ করার সমস্ত দায় শেষ পর্যন্ত জনগণের কাঁধেই পড়বে। জনগণের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় করেই সরকারের আয় বাড়াতে হবে, এছাড়া বিকল্প নেই বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু ঋণ প্রায় 1.5 লক্ষ টাকা, যা ভবিষ্যতে কমার লক্ষণ নেই। বিশ্বব্যাংকের মতে ঋণ পরিশোধের ক্ষেত্রে দুটি পথ আছে। একটি সরকারি আয় বাড়ানো, যার মধ্যে দুটি উপায় থাকে। প্রথমত আয়কর বাড়ানো ও পরোক্ষ আয়, যেমন মেট্রো, এলিভেটেডের ভাড়া বাড়ানো, এবং দ্বিতীয়টি হচ্ছে রিফাইন্যান্সিং। রিফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ পরিশোধ করা হয়। রাজস্ব আয় বাড়ানো যদি সম্ভব হয়, তাহলে বিকল্প থাকবে সরকারের ব্যয় কমানো। এছাড়া বাংলাদেশ থেকে যে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে, এ পাচার করা যতটা সহজ, তা ফিরিয়ে আনা ততটাই কঠিন। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এর তথ্য মতে গড়ে প্রতি বছর $753 কোটি 37 লাখ বাংলাদেশ থেকে পাচার হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর মূল্যবান মতামত জানান। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিজনেস ম্যানিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।